ইতিহাসে জানা যায় প্রায় ৬০ জন অটোমান বা ওসমানীয় শাহজাদা তার সুলতান ভাইদের দ্বারা হত্যা শিকার হন। এর মধ্যে কেউ কেউ বিদ্রোহ করেছিল, আবার কেউ কেউ শুধুমাত্র সম্ভাব্য সুলতান হওয়ার কারণেই হত্যা শিকার হয়েছে। সবচেয়ে ভয়ঙ্কর ঘটনা ঘটে সুলতান মেহমেদ তৃতীয় এর সময়, যিনি সিংহাসনে বসে তার নিজের ১৯ জন ভাইকে একই সাথে শ্বাসরোধে হত্যা করার নির্দেশ দেন। আর এই নির্মম প্রথাকে অটোমান সালতানাতের বৈধ আইন হিসেবে প্রণয়ন করেছিলেন আমাদের সকলেরই পরিচিত ফাতিহ সুলতান মেহমেদ, যিনি কনস্টান্টিনোপল জয় করার কারণে বিখ্যাত হয়েছিলেন। কিন্তু আজকের ভিডিওতে আমরা জানার চেষ্টা করছি কিভাবে এই নির্মম প্রথা শুরু হয়েছিল, কারা এবং কিসের প্রেক্ষিতে এই নির্মম প্রথার জন্ম দিয়েছিল। সে সময়ে বাকিরা কি এটা মেনে নিয়েছিল, নাকি এটা জোর করে চাপিয়ে দেওয়া হয়েছিল? পরবর্তীতে এই প্রথা আসলে বিলুপ্ত হয় বা কিভাবে হলো? আর আজকের গল্প শুরু করার আগে বলে রাখি, আপনি যদি ইতিহাসের এই টাইপের গল্পগুলো শুনতে পছন্দ করে থাকেন, তাহলে আপনি ইউটিউবে সাবস্ক্রাইব আর ফেসবুকে ফলো করে সাথে থাকতে পারেন। আর আপনার যদি কোনো পার্সোনাল টপিক থাকে সাজেস্ট করার মতো, তাহলে আপনি সেটা ইউটিউবের কমেন্ট সেকশনে দিতে পারেন। আমি আমার বেস্টটা দিয়ে সেটা জানার এবং শেয়ার করার চেষ্টা করি। চলুন আজকের কাহিনীটা শুরু করা যাক। গল্পের শুরুতে একটু কনটেক্সট দেওয়ার চেষ্টা করি। এরতুরুল গাজীর ছেলে ওসমান গাজী প্রথম, তিনি হচ্ছে এই সাম্রাজ্যটা অ্যাকচুয়ালি প্রতিষ্ঠা করেন। ওসমান গাজীর ছেলে ওরহান গাজী এই সাম্রাজ্যটাকে বিস্তার করেন। আর ওরহান গাজীর পর ক্ষমতায় আসেন প্রথম মুরাদ। তিনি ছিলেন অটোমানদের তৃতীয় সুলতান। তার আমলে অটোমান সালতানাত ইউরোপে বিস্তার লাভ করে এবং বলকান অঞ্চলে নিজের অবস্থান শক্ত করে। অটোমানদের তৃতীয় সুলতান সুলতান মুরাদ প্রথম, তিনি যখন ইউরোপে অবস্থিত আদ্রিয়ানোপল জয় করেন এবং সেটিকে নিজের রাজধানীতে পরিণত করেন, তখন তার সাম্রাজ্য আনাতোলিয়া থেকে বলকান অঞ্চল পর্যন্ত বিস্তৃতি লাভ করে। এটি হচ্ছে বসফরাস প্রণালী, যা এশিয়া এবং ইউরোপকে আলাদা করেছে। এর পূর্ব পাশে হচ্ছে আনাতোলিয়া, যা মূলত এশিয়ার অংশ, আর এর পশ্চিম পাশে হচ্ছে বলকান, যা মূলত ইউরোপের অংশ। কিন্তু এখানে বলে রাখা ভালো, তখনও পর্যন্ত কনস্টান্টিনোপল অটোমানদের দখলে আসেনি। 1389 সাল, ততদিনে সুলতান মুরাদ প্রায় 25 বছর রাজত্ব করে ফেলেছেন। তিনি তার রাজত্বকে নিয়ে গেছেন অনন্য উচ্চতায়। এরপর তার টার্গেট এখন হলো সার্বিয়ার রাজা প্রিন্স লাজার। তিনি প্রায় 40,000-এর একটি বিশাল বাহিনী সংগ্রহ করেন এবং তার দুই ছেলে বাইজিদ এবং ইয়াকুব জেলেবিকে নিয়ে সার্বিয়ার উদ্দেশ্যে রওনা হলেন। আর এই অগ্রগতির খবর জানতে পেরে প্রিন্স লাজার, যিনি সার্বিয়ার রাজা ছিলেন, তিনিও কিন্তু বসে থাকেননি। আর এই খবর শুনে তিনি তার জামাতা ব্রাঙ্কোভিচকে সাথে নিয়ে আশেপাশের অঞ্চল যেমন আলবেনিয়া, হাঙ্গেরি, বসনিয়া থেকে সৈন্য সংগ্রহ করতে থাকেন। তিনিও প্রায় 30,000-এর এক বিশাল শক্তিশালী বাহিনী গঠন করেছেন। অবশেষে 14 জুন 1389 সালে দুই বাহিনী কসোভো ময়দানে একত্রিত হয়, যেটি বর্তমানে প্রিস্টিনায় অবস্থিত। আর তার ঠিক একদিন পরেই ইউরোপের ভাগ্য নির্ধারণী যুদ্ধ সংগঠিত হতে যাচ্ছিল। এক পক্ষে অটোমান সুলতান মুরাদ আর অন্যদিকে প্রিন্স লাজার। যুদ্ধের ময়দানে পৌঁছে অটোমান সুলতান বুঝতে পারলেন তিনি মূলত শত্রুর চালে আটকা পড়ে গেছেন, কারণ যুদ্ধের ময়দানে প্রচন্ড বাতাস বয়ে যাচ্ছিল। আর তা এমন ভাবে বয়ে যাচ্ছিল যা অটোমানদের জন্য প্রতিকূল অবস্থা সৃষ্টি করেছিল। সুলতান মুরাদ বেশ চিন্তিত হয়ে পড়লেন। যুদ্ধের আগের রাতে সুলতান মুরাদ নিজের তাঁবুতে আল্লাহর দরবারে দীর্ঘ মোনাজাত করলেন। তিনি আল্লাহর কাছে বিজয় ভিক্ষা চাইলেন। তিনি দোয়া করলেন যদি মুসলমানদের ভাগ্যে বিজয় লেখা না থাকে, তাহলে তার শাহাদাতের বিনিময়ে হলেও যেন আল্লাহ তাআলা মুসলমানদের বিজয় দান করেন। অপরদিকে সার্ফ বাহিনী বেশ সুবিধাজনক অবস্থানেই ছিল। তাদের সবচেয়ে বড় শক্তি ছিল হেভি ক্যাভালরি নাইটরা, যারা সেই মুহূর্তে ইউরোপের সবচেয়ে সেরা যোদ্ধাদের মধ্যে গণ্য হতো। অন্যদিকে সেই তুলনায় অটোমান বাহিনী ছিল অনেকটা অনভিজ্ঞ এবং নতুন। পরের দিন 15 জুন অবশেষে যুদ্ধ শুরু হলো। যুদ্ধের শুরুতে সার্ফ নাইটদের ব্যাপক আক্রমণ শুরু হলো। নাইটদের জড়ো আক্রমণে অটোমানদের লাইন অনেকটা ভেঙে যাওয়ার উপক্রম হলো। বিশেষ করে লাজারের জামাতা ব্রাঙ্কোভিচের নেতৃত্বে সার্ফরা ব্যাপক আকারে হামলা করে তিনি অটোমানদের লেফট ফ্ল্যাঙ্ক অনেকটা ভেঙে দেয়, যার নেতৃত্বে ছিল সুলতান মুরাদের পুত্র ইয়াকুব জেলেবি। আর এই আক্রমণের ফলে ইয়াকুব জেলেবির বাহিনী অনেকটা মূল বাহিনী থেকে ছিটকে পড়ে। ইয়াকুব জেলেবির বাহিনী ভয়াবহ ক্ষতির সম্মুখীন হয়। একসময় মনে হচ্ছিল অটোমানরা যুদ্ধে হেরেই যাবে, কিন্তু হঠাৎ করে প্রকৃতির দিক বদলায়। যে বাতাস এতক্ষণ সার্ফদের সাহায্য করছিল তা হঠাৎ ঘুরে গিয়ে সার্ফদের নাকে মুখে ধুলা ছিটাতে শুরু করলো। ফলে যুদ্ধের পরিস্থিতি অটোমানদের সহায়ক হতে লাগলো। আর এই সুযোগেই সুলতান মুরাদের পুত্র বাইজিদ করে বসলেন প্রবল পাল্টা আক্রমণ। তার অশ্বারোহী বাহিনী বজ্রপাতের মতো আশ্রয় করলেন ভুকোভিচের বাহিনীর উপর, যারা মূলত বসনিয়া থেকে এসেছিল। সেদিন বাইজিদের সামনে যারাই পড়েছিল তাদেরকে তিনি মাংসের কিমায় পরিণত করেছিলেন, কারণ তখন তিনি জয়ের জন্য বেপরোয়া এবং মরিয়া হয়ে উঠেছিলেন। আর বাইজিদের বেপরোয়া আক্রমণের তীব্রতা সামলাতে না পেরে বসনিয়ান বাহিনী হঠাৎই যুদ্ধক্ষেত্র থেকে পলায়ন করে। ততক্ষণে সুলতান মুরাদের পুত্র ইয়াকুব জেলেবিও নিজেকে সামনে নিয়েছেন এবং ব্রাঙ্কোভিচের উপর পাল্টা আক্রমণ করতে শুরু করেছে। ব্রাঙ্কোভিচ খেয়াল করলেন পরিস্থিতি অনেকটা তাদের নিয়ন্ত্রণের বাইরে চলে গেছে। যুদ্ধের হার সুনিশ্চিত জেনে ব্রাঙ্কোভিচও এবার কেটে পড়লো মাঠ থেকে। ব্রাঙ্কোভিচের বাহিনীকে পালাতে দেখে ইয়াকুব জেলেবি পিছনে ধাওয়া করলেন। ধাওয়া করতে করতে তিনি বেশ দূর এগিয়ে গেলেন। এদিকে যুদ্ধের ময়দানে লাজার হয়ে পড়লেন সম্পূর্ণ একা। আর এই সুযোগে অটোমান বাহিনী সম্মিলিতভাবে আক্রমণ করে লাজারের বাহিনীকে তছনছ করে দিলেন। যুদ্ধ শেষে লাজার ধরা পড়ে এবং পরবর্তীতে তাকে মৃত্যুদণ্ড দেওয়া হয়। যুদ্ধে অটোমানরা বিজয় লাভ করে। যদিও অটোমানরা যুদ্ধের ময়দানে বিজয় লাভ করেছিল, কিন্তু ততক্ষণে তাদের সাথে এমন একটা ঘটনা হয়ে যায় যেটার জন্য তারা মোটেও প্রস্তুত ছিল না। সুলতান মুরাদ শাহাদাত বরণ করে। কিন্তু এটাকে ঘিরে ইতিহাসে বেশ কিছু মতামত পাওয়া যায়। কিছু সূত্র বলে যুদ্ধ চলাকালীন সময়ে ইয়াকুব জেলেবির অবস্থান
অবস্থান যখন একটু নড়বড়ে হয়েছিল সেই সুযোগে কিছু নাইট বাহিনী এসে সুলতান মুরাদকে খঞ্জর মেরে হত্যা করে। আবার কেউ কেউ বলে যুদ্ধ শেষে একজন নাইট মৃতের অভিনয় করছিল যে মূলত আহত ছিল, আর সুলতান মুরাদ তার কাছে আসতে সে হঠাৎ আক্রমণ করে সুলতান মুরাদকে শহীদ করে দেন। তাছাড়া সার্বিয়ান লোককাহিনীতে অন্য আরেকটা মতামত পাওয়া যায়। মিলোস ওবিলিস নামে একজন নাইট ইসলাম গ্রহণের ভান করে সুলতান মুরাদের তাঁবুতে ঢুকে সুলতান মুরাদের সামনে আসতে গোপন খঞ্জর বের করে সুলতানের উপর হামলা করে দেয়, ফলে সুলতান নিহত হন। পরক্ষণেই সুলতানের বাহিনী ওবিলিচকে হত্যা করে। ইতিহাসের বিভিন্ন মত থেকে যেটাই সঠিক হোক না কেন, সুলতান মুরাদ মূলত যুদ্ধের ময়দানে ইন্তেকাল করেন। এর ফলে শাহজাদা বাইজিদ সিংহাসন গ্রহণ করেন। যুদ্ধক্ষেত্রে তার অসাধারণ বীরত্ব এবং দ্রুত সিদ্ধান্ত নেওয়ার ক্ষমতার কারণে তিনি অন্যদের চেয়ে অনেক আলাদা হয়ে উঠেছে, ফলে কোনো দ্বিধা ছাড়াই তাকে বাকিরা সুলতান হিসেবে মেনে নেয়। পরবর্তীতে তিনি ইতিহাসে পরিচিত হন বাইজিদ ইলদিরিম বা বজ্রপাত বাইজিদ হিসেবে। আর এখানে মূলত তার অসম্ভব ক্ষিপ্রতার কারণে তাকে মূলত বজ্রপাতের সাথে তুলনা করা হয়। আর এভাবে উত্থান হয়েছিল অটোমানদের মধ্যে সবচেয়ে বেশি যুদ্ধাবাজ সুলতান বাইজিদ ইলদিরিমের, যিনি কথা বলতেন তলোয়ারের ভাষায়। তিনি তার জীবনের বেশিরভাগ যুদ্ধ ক্ষিপ্র গতির কারণেই জয়লাভ করে, কিন্তু শেষ বয়সে তিনি তৈমুরলংয়ের সাথে যুদ্ধে জড়ালে তাকে এর চড়া মূল্য শোধ করতে হয়। সেই গল্প অন্যদিন বলা যাবে, কারণ আমাদের এখন ফিরে আসতে হবে কসোভোর ময়দানে, যেখানে সার্ফদের দাওয়া শেষে সুলতানাতের সম্ভাব্য আরেকজন উত্তরসূরি মাত্রই ফিরে আসলেন। তাকে ডেকে পাঠানো হলো নতুন সুলতান বাইজিদের তাঁবুতে। সুলতান আদেশ দেন তার নিজের ভাই ইয়াকুবকে হত্যা করতে, আর সেখানে একদল জাল্লাদ তাকে শ্বাসরোধ করে হত্যা করে। আর এভাবেই শুরু হয়ে যায় অটোমানদের মধ্যে নিজের ভাই হত্যার কুখ্যাত প্রথা। এখন স্বভাবতই প্রশ্ন আসে, সুলতান বাইজিদ যখন নিজের ভাইকে হত্যা করলেন প্রথমবারের মতো, তখন বাকিরা কেউ প্রতিবাদ করলো না কেন? উত্তরটা খুবই সিম্পল। অটোমান রাজ পরিবারের সব শাহজাদাদের সিংহাসনের উপর সমান অধিকার, যার ফলে একাধিক শাহজাদা যদি বেঁচে থাকে তারা সবাই আলাদা আলাদা সৈন্য জোগাড় করে বিদ্রোহ করতে পারে। ফলে অটোমান সালতানাতের সম্মুখীন হতে হবে একটি গৃহযুদ্ধের। এতে করে অটোমান সাম্রাজ্য বিভক্ত হয়ে যাওয়ার ব্যাপক সম্ভাবনা রয়েছে। তাই বাইজিদ যুক্তি দেখালেন, যদি একজন ভাইকে হত্যা করার মাধ্যমে সাম্রাজ্যকে টিকিয়ে রাখা যায় তাহলে সেটাই উত্তম। আর উজির উলামারাও পরবর্তীতে এই যুক্তি মেনে নিলেন, কারণ তাদের কাছে নিজামে আলেম তথা বিশ্বের শৃঙ্খলা রক্ষা করাই ব্যক্তির চেয়ে মুখ্য ছিল। পরে এই নীতিকে আইন হিসেবে প্রতিষ্ঠা করেছিলেন ফাতিহ সুলতান মেহমেদ, যিনি মূলত কনস্টান্টিনোপল জয় করে বিশ্ববিখ্যাত হয়েছিলেন। তার ঘোষণায় বলা হয়েছিল, যদি সুলতানের কোনো পুত্র সিংহাসন দখল করে তাহলে রাষ্ট্রের স্থিতির জন্য বাকি ভাইদের হত্যা করা বৈধ। আর এই আইনের মূল উদ্দেশ্য ছিল অটোমান সালতানাতের মধ্যে রক্তক্ষয়ী গৃহযুদ্ধ এড়ান। কিন্তু ভাগ্যের এখানে নির্মম পরিহাস হলো, সুলতান বাইজিদ নিজের ভাইকে হত্যা করে গৃহযুদ্ধ আটকাতে চেয়েছিলেন, কিন্তু যখন তিনি তৈমুরলং এর সাথে যুদ্ধে জড়িয়ে ইন্তেকাল করলেন, পরবর্তীতে রাজ সিংহাসনকে কেন্দ্র করে তার নিজের সন্তানেরাই 11 বছর ধরে এক বিশাল গৃহযুদ্ধে অবতীর্ণ হয়। ফলে অটোমান সালতানাতের ব্যাপক ক্ষতি হয়। আর এই ধরনের গৃহযুদ্ধ ঠেকানোর জন্যই সুলতান মেহমেদ মূলত এই ধরনের সিদ্ধান্তকে আইন হিসেবে প্রণয়ন করেছিলেন। ভাই হত্যার এই নীতি যতটা কার্যকর ছিল তার চেয়ে বেশি ছিল নির্মম। সেলিম প্রথম যখন সিংহাসনে বসেন তিনি তার ভাই এবং ভাতিজাকে হত্যা করেন। মুরাদ তৃতীয় যখন সিংহাসনে বসেন তিনি তার ভাত ভাইকে হত্যা করেন। কিন্তু সবচেয়ে ভয়ঙ্কর ব্যাপারটা ঘটে মোহাম্মদ তৃতীয় এর আমলে। তিনি এক রাতে তার নিজের 19 ভাইকে হত্যা করেন। আর অটোমান ইতিহাসে এটাই ছিল সবচেয়ে নির্মম এবং সবচেয়ে বড় ভাই হত্যার ঘটনা। অটোমানদের মধ্যে ভাই হত্যার এই নিয়ম প্রায় 200 বছর স্থায়ী হয়েছিল, কিন্তু পরবর্তীতে সপ্তদশ শতকের সময় সুলতান আহমেদ প্রথম এই নিয়ম বিলুপ্ত করেন। Kardeş katline gönlüm razı değildir. Kardeşim Şehzade Mustafa'nın canını bağışlıyorum. তিনি নতুন এক ব্যবস্থা চালু করেন কাফে সিস্টেম নামে। সেখানে শাহজাদাদের হত্যা না করে রাজপ্রাসাদেই গৃহবন্দী করে রাখা হতো। তাদেরকে বিলাসী জীবন যাপন দেওয়া হতো। রাজপ্রাসাদের বাহিরের জীবন বা রাজনীতির সাথে তাদের কোনো ধরনের যোগসূত্র থাকতে পারত না। ফলে তাদের গৃহযুদ্ধ করার মতো সক্ষমতা ছিল না, যার ফলে গৃহযুদ্ধ হওয়ার সম্ভাবনা অনেকটুকু কমানো গিয়েছিল। আচ্ছা, ভিডিও এখানে শেষ। আমি বাইজিদের লাইফটা আসলে অনেক বেশি এনজয় করি যখন আমি পড়ি, কারণ আমার কাছে মনে হয় যে এটার উপর কোনো মুভি বা সিরিজ যদি বানানো যেত তাহলে এটা খুবই সুন্দর হতো। আমি না নেটফ্লিক্স বা এরকম জায়গাগুলোতে যেরকম আমরা সুলতান মেহমেদের উপর বিভিন্ন সিরিজ দেখি, বাইজিদের উপর যদি কোনো সিরিজ বানানো যায় এটা কিন্তু খুবই মারাত্মক হবে। তাছাড়া আমার কাছে ইচ্ছা আছে যে পরবর্তীতে তৈমুর আর বাইজিদের মধ্যে যে যুদ্ধটা হলো সেটাকে কভার করা। আমি জানি না আপনাদের কেমন লাগে, বাট আমার কাছে এই দুজনের জীবন কাহিনী খুবই ফ্যাসিনেটিং লাগে। আমি আরো কয়েকটা ভিডিও বানানোর চেষ্টা করবো ইনশাআল্লাহ। সে পর্যন্ত বাই বাই।